সে যদি সত্যিকারেই একজন প্রফেশনাল কিলার হয়, সে যদি বর্ডার পাস হয়ে যায়, তাহলে এইখানে ধরে নেওয়া হচ্ছে যে ভারত প্রকাশ্যে, শেখ হাসিনা রিসেন্টলি বারবার বলেছে তোমরা হত্যা শুরু করো। 24 ঘন্টা বা 25 ঘন্টা পরে যদি অপারেশন চালানো হয়, তাহলে এটি জাতির কাছে তারা প্রশ্নবিদ্ধ। ডক্টর ইউনূসকে আরো শক্তিশালীভাবে, আরো শক্ত হাতে, আরো সিরিয়াসলি আর্মি, নেভি, এয়ারফোর্স যারা ডেপ্লয়েড আছে তাদেরকে আরো স্টেপ আপ করাতে হবে, সেই ধরনের কঠোর আদেশ দিতে হবে। এমন এক মর্মান্তিক ঘটনা, সেটি ঘটেছিল বিকেল 2:40 শুক্রবারে, সম্ভবত আমরা ধরে নিই 3টায়, এবং আমরা 9টার সময় ফেস দি পিপুলে এ বিষয় নিয়ে আমরা 3জন কথা বলছিলাম। আমি এই হাদিকে জুলাই বিপ্লবে আপনার ফেস দি পিপলে, টেবিল টকে, এমনকি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাকে দেখতে পাই, এবং আমার কাছে মনে হয়েছে তার উত্থানটুকু, এই ইয়াং ম্যান, এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে ছিল আকাশচুম্বী একজন মিডিয়া পপুলার পার্সোনালিটি, যাকে আমরা ধরে নিতে পারি যে এই ইয়াং ব্যক্তিটিকে আমার তিতুমিরের মতো মনে হয়েছে। 200 বছর আগে, এখন থেকে 200 বছর আগে তিতুমির এই ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে অসাধারণ নেতৃত্ব দেখিয়েছিল। আমার কাছে দ্বিতীয় তিতুমির মনে হচ্ছিল তাকে। সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছিল, এবং এটা বিশাল পপুলারিটি নিয়ে সে এই বিপ্লবের অগ্রভাগের একজন নায়ক। তাকে হিট করা একজন আততায়ী প্রফেশনাল কিলার, তাকে যে এত কাছে থেকে হিট করেছে, এবং একটি বুলেট, আমি তার আশু আরো গোলাপ করার জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি, এবং লক্ষ কোটি মানুষ তার জন্য মাতম করছে। এত বেশি কান্না একটা ইয়াং মানুষের জন্য, এই নতুন এক জেনজি বা সামথিং লাইক এই নবীন একজন নেতার জন্য এত কান্না এই মিডিয়াতে যা দেখছি দেশে প্রবাসে, এর আগে আমি দেখিনি। সরকার চেষ্টা করছে, এই মুহূর্তে বিদেশে তার ট্রিটমেন্ট হচ্ছে। পাশাপাশি আমি নিরাপত্তা নিয়ে দু চারটি কথা বলতে চাই। 11 তারিখে যখন শিডিউল ডিক্লেয়ার হলো, তখন বলা হয়েছে, পত্রপত্রিকা এসেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যালার্ট আছে। এখানে নিরাপত্তা বিশ্লেষক এবং পলিটিক্যাল বিশ্লেষক বা সামাজিকভাবে সচেতন তাদের প্রশ্ন, ইউটিউবার, বিভিন্ন চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে স্পষ্টভাবে কিছু ছবি আসছিল। বিকেলেই, সন্ধ্যার দিকেই সে যখন ট্রেনে উঠেছে, সেটি সম্ভবত সিলেটগামী ট্রেন, সেখানে একটি ছবি আসে, আরো বেশ কিছু ছবি আসে, সিসিটিভি ফুটেজ আসছে, এবং অ্যানালাইসিস ন্যাচারালি সামাজিক মাধ্যমে একটা ন্যাচারাল অ্যানালাইসিস হচ্ছিল, ধারণা করা হচ্ছিল যে সে বের হয়ে যাবে। সুতরাং আমাদের ফার্স্ট লেয়ার অফ সিকিউরিটি আছে, সেকেন্ড লেয়ার আছে, আমাদের বর্ডার আউটপোস্ট আছে, সুনির্দিষ্ট সীমান্ত ফাঁড়ি আছে, যেগুলো দিয়ে ছাড়া বাংলাদেশ থেকে কোনো আততায়ী বা কোনো দুষ্কৃতকারী বের হয়ে যেতে পারে না। এখানে পাসপোর্ট ইমিগ্রেশনের বিষয় আছে। সুতরাং অ্যালার্ট থাকার পরেও যে এই মুহূর্তে এই দুদিন যাবৎ যে পত্রপত্রিকা আসছে, সে গৌহাটিতে চলে গেছে, কেউ বলছে হালুয়াঘাট দিয়ে, ময়মনসিংহ দিয়ে বের হয়ে গেছে, কেউ বলছে সিলেট দিয়ে বের হয়ে, যেখান থেকে বের হয়ে যায়। যদি সত্যিকারে বের হয়ে থাকে, সোর্স গুলো যেভাবে বলছে, পত্রিকাগুলো যেভাবে বলছে, মিডিয়া যেভাবে বলছে যে গৌহাটিতে যদি চলেই যেয়ে থাকে, তাহলে একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এক। দুই হলো যে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন রিজিয়নাল কমান্ডার বিজিবি, তিনি স্টেটমেন্ট দিচ্ছেন হালুয়াঘাটে শনিবার রাতে 10টা থেকে 10:30টায় হালুয়াঘাটে মিস্টার ফিলিপ সেনাল, যে মানব পাচারকারী, এবং তার ওয়াইফ ডেল্টা, তাদেরকে ধরার জন্য তারা হালুয়াঘাট এবং আপনার নালিতাবাড়ি, শেরপুরে তারা অপারেশন চালাচ্ছিল। ঢাকার পুলিশ, ময়মনসিংহের পুলিশ, ওই লোকাল পুলিশ এবং বিজিবি একসাথে অপারেশন চালাচ্ছিল। আমার প্রশ্ন হলো, আমরা যখন কথা বলি রাত 9টায় আপনার ফেস দি পিপলে, তারও 24 ঘন্টা পরে, 25 ঘন্টা পরে তারা অপারেশন চালাচ্ছে। ঢাকা থেকে সীমান্তে যেতে ম্যাক্সিমাম 5 to 7 আওয়ার্স। 24 ঘন্টা বা 25 ঘন্টা পরে যদি অপারেশন চালানো হয়, তাহলে এটি জাতির কাছে তারা প্রশ্নবিদ্ধ।
তারা কি সত্যিকারের অপারেশন চালাচ্ছিল? তাদের কি এটা ইন্টেলিজেন্স ফেলিউর? তাদের কি ইন্টেনশনাল ফেলিউর? এগুলো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে। আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থা সবাই এখন প্রশ্নের সম্মুখীন। প্রশ্নের সম্মুখীন সরকার। সরকারকে অ্যালার্ট করতে বলেছিল, ইটস ম্যাটার অফ few minutes. They will just say alert, block entire Bangladesh. That means block. সুতরাং এই মেসেজটুকু পাঠানোর জন্য যে মডার্ন যে ইলেকট্রনিক ডিভাইস বা যে ধরনের ডিভাইস আছে তার চেয়ে পাওয়ারফুল হয়ে গেল জনসাধারণ। তারা দিতে পারছে ছবি, তারা দিতে পারছে সিসিটিভি ফুটেজ, লক্ষ লক্ষ না কোটি কোটি ভাইরাল হয়েছে। এইখানে গোয়েন্দা সংস্থাগুলো, এইখানে যে অপারেটিভস গুলো, এইখানে বর্ডার সিকিউরিটি ফোর্স বা যারাই আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স ডেপ্লয়েড, তারা এখন প্রশ্নবিদ্ধ। সুতরাং আমার মনে হয় যে আমাদের অ্যালার্টনেসকে, আমি সেদিন বলেছিলাম যে এটাকে স্টেপ আপ করতে হবে, এটাকে 7 টাইমস স্টেপ আপ করতে হবে। আজকে হাদি গেছে, কালকে যে কোনো একজন ব্যক্তি যেতে পারে, পলিটিক্যাল লিডাররা যেতে পারে, ব্যবসায়ী যেতে পারে, আমাদের কেপিআই গুলা বা আমাদের ইম্পর্টেন্ট ইনস্টলেশন গুলো ব্লোন অফ হতে পারে, তাদের উপর গুলি চলতে পারে, তাদেরকে থামিয়ে দিতে পারে, এই ইলেকশনটাকে বানচাল করে দিতে পারে। এর প্রমাণ হিসেবে আমি যে বিষয়গুলো ভিজুয়ালি আসতেছে, শেখ হাসিনা রিসেন্টলি বারবার বলেছে তোমরা হত্যা শুরু করো, আর এদিক থেকে বলছে আমরা হত্যা করব, আবার বলছে যে কাজ শুরু করো, কথা কম বলো। এই ধরনের কতগুলো অডিও ভিডিও আসছে অনলাইনে, মানুষ আতঙ্কিত। এই মুহূর্তে সারা বাংলা সচেতন সিটিজেন যাদের কাছে স্মার্টফোন আছে তারা আতঙ্কিত। এট দ্য সেম টাইম এদেরও স্টেপ আপ হচ্ছে যে আমি যে ব্রাউজ দেখেছি, আমি যে ইলেকট্রনিক ডিভাইসগুলো অনলাইনে যে ভাইরাল হলো, আমি তাদেরকে স্যালিউট জানাই আজকে, যারা এটাকে এক ধরনের সচেতনতার মাধ্যমে, এক ধরনের সিকিউরিটি সার্ভেলেন্সের মাধ্যমে প্রত্যেকের যে স্মার্টফোন গুলোকে কাজে লাগাচ্ছে, এখানে আমি তাদের কাছে কৃতজ্ঞ। সিটিজেনকে এইভাবে সামনে যেতে হবে। সবশেষে যে বিষয়টা ঘটে গেছে, ডক্টর মাহমুদুর রহমান, সম্পাদক মাহমুদুর রহমান, মজলুম নেতা মাহমুদুর রহমান আজকে ইনকেলাবের লোকজনকে সামনে নিয়ে, বিভিন্ন দলকে সামনে নিয়ে, ইয়াং লোকদেরকে সামনে নিয়ে আজকে বিকেলে শপথ পাঠ করেছেন। এখানে ভারতের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন, এখানে আধিপত্যবাদের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন যে ভারত তাদের দেশে শেখ হাসিনা সহ কয়েক শত নেতা, বিশেষ করে গোয়েন্দা সংস্থার নেতা যারা পালিয়ে গেছে, তাদেরকে কয়েকজন জেনারেলকে তাদেরকে হারবার করছে, তাদেরকে স্থান দিচ্ছে, এবং তাদেরকে এই যে আজকে সিকিউরিটি, এই যে সব সিকিউরিটি বেদ করে যে চলে গেল, যে ব্যক্তিটি চলে গেল দাউদ, সে যদি সত্যিকারেই একজন প্রফেশনাল কিলার হয়, সে যদি বর্ডার পাস হয়ে যায়, তাহলে এইখানে ধরে নেওয়া হচ্ছে যে ভারত প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটি ভারত নয়, এটা সম্পূর্ণ পরিকল্পনা করে যদি সবকিছু করা হয় তাহলে ভারত যেতে তার তো বেশি বেগ পাওয়ার কথা নয়। আপনারা কেন বুঝতেছেন না? কেন বুঝছেন? ভারত যদি করায়, তো ভারত তো করানোর পর তাকে আবার কিভাবে সেফ এক্সিট দিয়ে তাদের কাছে নিয়ে যাবে, এই ব্যবস্থা করা ছাড়া কি ভারত করিয়েছে? একটা খুনিকে দিয়ে ব্যবহার করবে আর খুনিকে এভাবে ছেড়ে দিবে? আমাদের কথা হলো যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ দেশ থেকে পার পাবার কোনো সুযোগ নাই, সেই ব্যবস্থা কি আমরা করেছি? আমরা বলি এটা অমুকে এটা করবে, তমুকে এটা করবে, কিন্তু করলে পরে কি করা উচিত, কি কিভাবে সেই ব্যক্তিকে ধরতে হবে, কন্টেইন করতে হবে, সেই ব্যাপারে কি আমরা সচেতন হয়েছি? এইখানে আমি আরেকটি দৃশ্য নিয়ে আসতে চাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রনেতা সাদিক কায়েম ইয়াং ছেলেপেলেদেরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে বক্তব্য রাখলো, এইখানে দুটি বিষয় ফুটে ওঠে। একটি হলো যে তারা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা সরকারকে, আরেকটি হলো দৃশ্যতাও তারা দেখিয়েছে। তারা বলতে চাচ্ছে যে আপনি পদত্যাগ করেন। একটা সরকারের মন্ত্রী, সে উপদেষ্টা মিনিস্টার, তার পাশে দাঁড়ায় তাকে বলতেছে সুতরাং এইখানে অনেক কিছু বিয়ন্ড কন্ট্রোল যাচ্ছে। এইখানে আমি বিশ্বাস করি, আমি শ্রদ্ধা রেখে বলছি, ডক্টর ইউনূসকে আরো শক্তিশালী ভাবে, আরো শক্ত হাতে, আরো সিরিয়াসলি আর্মি, নেভি, এয়ারফোর্স যারা ডেপ্লয়েড আছে তাদেরকে আরো স্টেপ আপ করাতে হবে, সেই ধরনের কঠোর আদেশ দিতে হবে। আরেকটা বিষয়, এখানে জনগণ, একটি মেয়ে তার ইউটিউবে বলছে যে আপনি আলু আর মাংস নিয়ে হিসাব করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছে,
আপনার দায়িত্ব কি এটা? এই জন্য কি আপনাকে এনে বসানো হয়েছে, না হাদির মতো মানুষকে বা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে সেখানে বসানো হয়েছে? সুতরাং একটি সাধারণ মেয়ে, একটি বাচ্চা মেয়ে বলছে ইউটিউবের মাধ্যমে যে আপনাকে আলু আর মাংসের অনুপাত গণার জন্য এখানে বসানো হয় না, বসানো হয়েছে আপনার এখানে প্রশ্ন ছিল, এখানে গত সপ্তাহে প্রশ্ন ছিল সাংবাদিকের যে 5ই জুলাই থেকে, মানে 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা বা এটা করবেন কিনা। তিনি উত্তর দিয়েছিলেন, তার উত্তরটি নিয়েও হিউজ সমালোচনা হয়েছে এই মিডিয়াতে। সুতরাং আমি এইখানে সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কারণ আমি আই এম দি প্রোডাক্ট অফ আর্মি, আমি গোয়েন্দা সংস্থায় কাজ করেছি, আমার হ্যাভিং অল দি রেসপেক্ট, আমি সবার কাছে আমার অনুরোধ যে জাতি একটি ক্রান্তিকালে দাঁড়িয়েছে। অনেক প্রত্যাশিত ছিল এই শিডিউল ডিক্লারেশন, এই অনেক প্রত্যাশিত 12 তারিখের নির্বাচন। এখানে মেজর আখতারুজ্জামান বলেছেন 12 তারিখে হবে হবে, 3বার বলেছেন। আমি বলছি যদি এইভাবে চলতে থাকে তাহলে হবে না, হবে না, হবে না। আমি 3বার বলছি হবে না, হবে না, হবে না। কারণ এদেশের মানুষ যে নিরাপত্তা ফার্স্ট এন্ড ফরমোস্ট হলো সিকিউরিটি অফ ম্যান এন্ড ম্যাটেরিয়াল। আমাদের জান এবং মালের যদি সিকিউরিটি, নিরাপত্তাই না থাকে, যদি ডেড বডি পড়তে থাকে, 11 তারিখে একজনকে মিড ডেতে খুন করা হলো আব্দুর রহমানকে, তারপর 12 তারিখে হাদিকে খুন করার জন্য গুলি করা হলো। এইভাবে যদি চলতে থাকলে মেজর আক্তারও টার্গেট হবে। আপনি এই বাংলাদেশে আসেন ফ্রিকোয়েন্টলি, আপনি টার্গেট হবেন, আমি মেজর সিদ্দিক টার্গেট হব। তাহলে এইভাবে যদি টার্গেট হতে থাকে কেউ তো যাবে না ইলেকশনের ক্যাম্পেইনই বের হবে না। কালকে ওই যে সেদিন যে 12 তারিখে যখন আমি টক শো করলাম, তখন ওই যে ব্যারিস্টার এখানে ছিল সাম ওমর, হিসে যে আমি রাতে আর কোনো ক্যাম্পেইনে যাই না, সারা রাত ক্যাম্পেইন করে মানুষ, আনন্দ মুখর পরিবেশ। সুতরাং এরকম যদি ফ্রাইটেড সিচুয়েশন হয়, মানুষ যদি প্যানিকে থাকে, এই সিচুয়েশন, হাদিস সিচুয়েশন একটা ইন্ডিকেটর, এটা ডিস্টেবিলাইজ করে দিতে পারে পুরো জাতিকে। সুতরাং এমন একটি প্রেক্ষাপটে আমার বিশ্বাস কালকে 16ই ডিসেম্বর আমি এই বিজয় দিবসকে, স্বাধীনতার 54 বছর পরে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি প্রত্যাশা করছি যে সিকিউরিটি স্ট্যাটাসকে, এটাকে স্টেপ আপ করা হবে আরো বেশি এবং মানুষের মাঝে একটা শান্তি ফিরে আসবে। আমি সেই প্রত্যাশা রেখে নির্বাচনটা হোক, আমি চাই, বারবার চাই, মেজর আক্তার যেভাবে কনফিডেন্টলি বলেছেন, আমিও চাই যে নির্বাচনটা হোক, তবে মানুষের জানমালের নিরাপত্তা আগে দিতে হবে। ধন্যবাদ।